কিরে, একে নিয়ে চলে এলি? কি ভেবেছিস আমাকে তোর স্ত্রীর দেহ থেকে বের করে দেবে? মরবি তুই, মরবি, মরবি তুই। কিছু না জানা সত্য ঘটনা শুনছেন আজকালের গল্পে। আমাদের চারপাশে ঘটে যাওয়া অলৌকিক এমন কিছু ঘটনা যা যুক্তিতর্কে দিয়ে বিচার করা যায় না, এমনই কিছু ঘটনা আজ আপনাদের সামনে আমরা শোনাতে চলেছি। আজ ঘুম থেকে উঠতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সময় সকাল ওই 10টা ছুঁই ছুঁই। আবার ট্রেন 10টা 5-এ। ওই যা হোক না খেদে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আবার কাজে না গেলে সংসার চালানো দায় হয়ে যায়, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। উঠে দেখি ট্রেনটি প্রায় ছেড়ে দিয়েছে। নিজের শরীরের সর্বোচ্চ প্রয়াস করে দৌড়ে ট্রেনটি ধরলাম এবং অফিসে পৌঁছালাম ওই বেলা 12টা নাগাদ। আসলে আমার কাজটা পার্ট টাইম জবে, দিন আনি দিন খাই। কাজ শেষ হবার পরে কলকাতা শহরের বাজারঘাটটা ঘুরে বাজারঘাট করতে করতে অনেকই রাত হয়ে যায়। ফলে লাস্ট ট্রেনটাই যাই হোক করে পাই 11টা 19। আমি মূলত মাঝে মধ্যেই 11টার ট্রেন ধরেই যাই, কিন্তু আজ বাকি অন্য দিনের থেকে একটু আলাদা। কম্পার্টমেন্টে আমি ছাড়া আর কেউই নেই, কেবলই শূন্য। ট্রেন ছাড়ল। শিয়ালদা থেকে ঠিক পার্ক সার্কাস ঢোকার আগে সিগন্যালে একটি কবরস্থানের সামনে ট্রেনটি থামল। ট্রেনটা থামতেই একটি বৃদ্ধ ব্যক্তির কণ্ঠস্বর আমার কানে ভেসে উঠল, বাবা, আমায় একটু তুলতে পারবে? আমি চারদিকে তাকিয়ে যেই নিচের দিকে চোখ যায়, দেখে একটি বৃদ্ধ লোক আমার দিকে তাকিয়ে এই কথাটি বলেন। এই তো বাবা, আমি নিচে আছি। আমি গেটে গিয়ে তাকে টেনে তুললাম এবং তাকে আমার পাশের সিটেই বসালাম এবং তার উদ্দেশ্যে আমি বললাম, আপনি এত রাতে এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি আমার কথাটিকে উপেক্ষা করে আমায় প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি ক্যানিং মাতলা নদীর পাশে একটি ছোট্ট গ্রামে। কথাটি শুনেই তিনি জানালার দিকে ঘুরে বসেন। আমি একটু থেমে পকেট থেকে নিজের ফোনটি বের করে বাড়ির উদ্দেশ্যে ফোন করলাম। এরপরে আমি বৃদ্ধকে উদ্দেশ্য করে প্রশ্নটি করি, আপনি যাবেন কোথায়? আমি সোনারপুর লাভবো। এইসব কথা হতে হতে পার্ক সার্কাস স্টেশনে ঠিক 11:30টায় ঢুকলো আমাদের ট্রেন। স্টেশনের বাম দিক থেকে দুইজন ব্যক্তি ট্রেনে ঢুকলো। তারা আমাদের সামনে অর্থাৎ আমাদেরই মুখোমুখি বসলেন, এমনভাবেই যে আমাদের সব আচার আচরণ তারা লক্ষ্য করতে পারছে। এরপর আমি লক্ষ্য করি আমাদের কম্পার্টমেন্টে বসে থাকা দুইজন ব্যক্তি আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃদ্ধের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনটা এসে পৌঁছালো সোনারপুর এবং বৃদ্ধ লোকটি ওখানেই নেমে গেলেন। আমি লক্ষ্য করলাম সিটের ওপর পড়ে থাকা বৃদ্ধের ব্যাগটির ওপর। আমি চেষ্টা করি সেই ব্যাগটি বৃদ্ধকে দেবার জন্য, কিন্তু ততক্ষণে ট্রেনটি তার গতি নিয়েছে। আমি এটা দেখে অবাক হই যে সেই দুই ব্যক্তি যে পার্ক সার্কাস থেকে উঠেছিল সোনারপুর পর্যন্ত আমাকে সেই একইভাবে দেখে চলেছে। এইসব ভাবতে ভাবতে ক্যানিং স্টেশন চলে এলো এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি গিয়ে খেতে ভালো না লাগায় আমি শুতে চলে গেলাম। পরের দিন আবারও সেই একই রুটিন মেনটেন করে আমি অফিস যাই এবং আবারও আজ লাস্ট ট্রেন ধরলাম, এটা ভেবে আজও হয়তো সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে বলে তাকে সেই ব্যাগটি আজ ফিরিয়ে দেব। ভাগ্যচক্রে আবারও সেই ট্রেনটি ওই কবরস্থানের সামনে সিগন্যালে দাঁড়িয়ে পড়ল এবং আবার ওই বৃদ্ধ ব্যক্তির শব্দ আমার কানে আসে।
যে বাবা আমায় একটু তুলবে। আমি আজ আর দেরি না করে তাকে টেনে তুললাম এবং তাকে আমার পাশে বসালাম এবং আমি বলি, আপনার এই ব্যাগটি আপনি কাল রাতেই ফেলে রেখে যান। আমি ব্যাগটি যখনই দিতে যাই তখনই বৃদ্ধ লোকটি আমাকে বলেন, বাবা এই ঠিকানায় ব্যাগটিকে একটু পৌঁছে দেবে? অবশ্যই এ বাবা, কেন না, আপনি তো আমার বাবার বয়সী হন। কথাগুলি বলতে বলতে ট্রেনটি পার্ক সার্কাসে চলে আসলো। পার্ক সার্কাস থেকে কয়েকটি ব্যক্তি আমাদের কম্পার্টমেন্টে উঠে বসলো এবং দেখতে দেখতে ট্রেনটি সোনারপুর আসলো এবং বৃদ্ধ লোকটি সেই সোনারপুর স্টেশনে নামলো। আমি এটা দেখে অবাক হলাম, সেই পার্ক সার্কাস থেকে ওঠা দুই ব্যক্তি আমার দিকে এখনো অবাক দৃষ্টিতে চেয়ে আছে। আমি একটু নেড়ে চড়ে উঠে তাদের উদ্দেশ্য করে বললাম, আপনারা আমাকে এমনভাবে দেখছেন কেন? আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি আমার এই প্রশ্নের আমি যা উত্তর শুনি তা আমার পায়ের মাটি সরে যাবার মতো। তার কথাটা কিছুটা এমন, মার্জনা করবেন দাদা, আমরা সেই পার্ক সার্কাস থেকে সোনার পর্যন্ত আপনাকে লক্ষ্য করে চলেছি। আপনি নিজের মতো নিজে কী সব ভুলভাল কথা বলে যাচ্ছেন। আমরা ভাবলাম আপনি হয়তো পাগল কোনো ব্যক্তি, সেই জন্যই আমরা আর আপনাকে কোনো প্রশ্ন করিনি। কিন্তু আমাদের এই ভাবনাটাকে আপনি ভেঙে দিয়ে আমাদেরকে এই প্রশ্নটা আপনি ছুঁড়ে দিলেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার ভাইকে জিজ্ঞেস করতে পারেন। কী রে ভাই বল। হ্যাঁ দাদা, এই তো অনেকটাই রাস্তা পেরিয়ে গেল। আমি যখন থেকে ট্রেনে উঠলাম তখন থেকেই দেখে আসছি যে আপনি একা একাই কথা বলছেন। আচ্ছা মানে কিছু যদি মনে না করেন তো একটা কোশ্চেন করি, আপনি কথাটা কার সাথে বলছিলেন? আমি এই মন্তব্যটি শুনে পুরোই অবাক। কি বলছেন আপনারা এসব? আপনারা কি সত্যি সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাননি? আমি মনে মনে ভাবি, তাহলে আমি কার সাথে কথা বলছিলাম? পাকসার কাছ থেকে সোনারপুর এই যে গোটা ৪৫টা মিনিট, আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে এটাও ভাবি আমার সঙ্গে হয়তো সেই লোকগুলি মজাও করতে পারে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে সেটা গেঁথে গেছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমার গন্তব্য স্টেশন ক্যানিং চলে আসলো এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি গো, এত দেরি করে এলে? এত দেরি হলো কেন? কোথাও কি গিয়েছিলে? কি হলো, কথার উত্তর দিচ্ছ না? কিছু কি হয়েছে? না মানে কিছু হয়নি, আমি হাত মুখটা ধুয়ে আসি, তুমি খাবারটা বাড়তে থাকো। কই গো, হলো তোমার? এখনো এলে না? এসো বসো, দেখো আজকে তোমার প্রিয় জিনিসই রান্না হয়েছে। কি গো, ভাত নিয়ে নাড়াচাড়া করছো, তোমার কি খেতে ভালো লাগছে না? না মানে আমার শরীরটা না আজ ভালো লাগছে না, আমি গিয়ে শুয়ে পড়ি। মাঝরাতে আমি ঘুমাতে ঘুমাতে আমার কানে একটু শব্দ আসে। আমি চোখ খুলতেই দেখি সামনে কালো অন্ধকারে একটি ছায়ামূর্তি আমায় বলে, কি রে বাবা, ব্যাগটা দিলি না তো? আমি তড়িঘড়ি করে ভয়ে উঠে যাই। সারা ঘরে এক শীতল ঠান্ডা বাতাস বয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাইরে এক বেদনাদায়ক স্বরে একটি কুকুর কাঁদছে। আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। আমার গায়ের ঘাম মুছতে মুছতে আমি লক্ষ্য করি আমার পাশে আমার স্ত্রী নেই। বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বাড়িতে তাকে না পেয়ে আমি বাইরে বেরিয়ে যাই। আমি বাইরে বেরিয়ে দেখি আমার স্ত্রী চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি তাকে ডাকি, কি গো, তুমি এত রাত্রে বাইরে কি করছো? সে চাঁদের দিকে মুখ করেই আমায় বলে, তুমি ঘরে যাও, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আমি তা শুনে চলে যাই ঘুমাতে, কারণ তার পরের দিনই আমাকে অফিসে যেতে হবে। এমনভাবেই গোটা এক সপ্তাহ হয়ে যাবার পর আমি ঠিক করি একদিন রাতে, অর্থাৎ বৃহস্পতিবার, আমি তার পিছু নেব। আমি সেদিন ঘুমাবো না। সে রোজ রাতে কোথায় যায় সেটি খোঁজার জন্য। যেমন ভাবা তেমনই কাজ।
আমি পিছু নিলাম। আমি দেখি সেই বৃদ্ধর দেওয়ার ঠিকানার মাফিক আমার স্ত্রী অন্ধকার ঘেরা রাস্তায় সে হেঁটে চলেছে। আমি ভয়ে ভয়ে ডাকি তাকে, তুমি কোথায় যাচ্ছ? আমার সেই ডাক শোনা মাত্রই সে ঘুরে আমার দিকে তাকায়। আমি তার এই দৃশ্য দেখে অবাক হয়ে পড়ি। তার রূপ কিছুটা এমন, তার কোমর অবধি বড় বড় চুল খোলা অবস্থায় হাওয়ায় উঠছে। তার দু চোখ জবা ফুলের মতো লাল, সেই চোখে যেন এক ক্রোধ যা আরও তাকে ভয়ঙ্কর করে তুলছে। এ দৃশ্য দেখে আমি আর নিজেকে আর সামলাতে পারিনি। ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী আমার কাঁধে লুটিয়ে পড়ে। আমি তাকে নিয়ে ঘরে চলে যাই। আমি তার গায়ে হাত দিতেই দেখি তার গায়ে ভীষণ জ্বর এবং তাকে শুয়ে দিই। পরের দিন সকালে আমি আবারও কাজে বেরিয়ে পড়ি। সারাদিন কাজে থাকলেও আমার মনটা সেই কালকের রাতের ঘটনাতেই ডুবে আছে। কাজ শেষ হবার পরে আমি বাড়ি ফিরি। ঘরে ফিরে লক্ষ্য করি আমার বউ ঘরে নেই। তন্ন তন্ন করে সারা ঘরে খুঁজি। আমি আমার রুমে ঢুকে দেখি আমার স্ত্রী আমার খাটের ওপর এক কোণায় দুটো পা ভাঁজ করে মাথা গুজে সামনের চুল ফেলে মুখে কি সব বলে চলেছে। আমি তার পাশে যাই এবং তার চুল সরিয়ে যেই প্রশ্ন করতে যাব তখনই সেই মুহূর্তে আমার গলা তার বাঁ হাত দিয়ে শক্ত করে টিপে আমার উপরে তুলে ভাসিয়ে দেয়। আমি দেখি আমার পা ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ মাটির উপরে উঠে ভাসছে। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে আমি নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে কোনো প্রকারে সেই ঘর থেকে বেরিয়ে আমি প্রাণপণে দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে আমি আমার বন্ধুর বাড়ি পৌঁছাই। কি রে, এত রাতে তুই? আর তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই বড় বিপদে পড়েছি রে, কি করব বুঝতে পারছি না। আরে আরে, তুই আগে ঘরে আয়, শান্ত হ, আমি সব শুনছি। দাঁড়া, এবার বল তো কি হয়েছে। আমি এরপর সমস্ত কথা ওকে খুলে বললাম। আমি সমস্ত কথা শুনে যা বুঝলাম, তুই একটা কাজ কর। এই সমস্যার সমাধান একমাত্র আমাদের গ্রামের ওই মৌলানা সাহেব ঠিক করতে পারবে। কার কথা বলছিস বলতো? আরে সেই কয়েকদিন আগে যে আমাদের পাশের গ্রামে ঘুরতে আলো, সেই মেয়ের তো কোনো বাঁচার আশাই ছিল না। যা হয়েছিল তুই তো দেখেছিস। তাই আমার মতে একমাত্র পারলে উনিই পারবে। ঠিক আছে, তোকে আমি না হয় কাল সকালে ওনার কাছে নিয়ে যাব। এখন তুই চল, তোর সাথে আমি আজ রাতটা থাকবো তোর বাড়িতে। চল। না না, অনেক দেরি হয়ে যাবে, তুই বুঝতে পারছিস না। তুই দয়া করে আজকে নিয়ে চ ভাই। আচ্ছা চল দেখি উনি আছেন কি না। এবার আমরা দুজন মৌলানা সাহেবের কাছে যাই এবং এত রাতে তাকে ডাকার জন্য আমরা ক্ষমাও চাই তার কাছে। তারপর আমার বন্ধু সমস্ত ঘটনা তাকে খুলে বলে। মৌলানা সাহেব সেই মুহূর্তে আমাদের সঙ্গে যাবার জন্য রাজি হয়ে যান এবং আমরা আমাদের বাড়ি যাবার জন্য রওনা দিই। ততক্ষণে সারা গ্রামে এ কথা ছড়িয়ে যায় যে আমার স্ত্রীকে এক অশরীরী আত্মা কবজা করেছে। গ্রামের লোক জড়ো হয়েছে আমাদের বাড়ির সামনে। আমি বাড়ির সামনে মৌলানা সাহেবকে নিয়ে যেতে না যেতেই আমার স্ত্রী বলল, কিরে, একে নিয়ে চলে এলি? কি ভেবেছিস এ আমাকে তোর স্ত্রীর দেহ থেকে বের করে দেবে? মরবি তুই, মরবি, মরবি তুই। সেই মুহূর্তে আমার স্ত্রীর শরীর বিছানা থেকে 5 থেকে 6 ফুট উপরে
ভাসতে থাকে। সে দৃশ্যের সাক্ষী আমাদের গোটা গ্রাম। কে তুই? কি চাস? কেন তুই এদের এইভাবে জ্বালাচ্ছিস? বল বল, না হলে আমার এই মন্ত্র পড়া জল আমি তোর শরীরে ছড়িয়ে দেব। ঠিক তখনই মৌলানা সাহেব এক মন্ত্র পড়া জল আমার স্ত্রীর গায়ে ছড়ানো মাত্রই আমার স্ত্রী বিছানায় পড়ে যায় এবং আমরা কয়েকজন মিলে তাকে বেঁধে দিই খাটের সাথে। তার কিছুক্ষণ পরই আমার স্ত্রীর জ্ঞান ফেরে। তারপর মৌলানা সাহেব বলেন, বল, এসব কেন করলি? আমি সব শুনবো তোর কথা, কিন্তু কোনো মিথ্যা কথা বলবি না। না না না, দোহাই তোমার, আমি বাধ্য হয়ে শরীরে প্রবেশ করেছি। জল পড়া দিও না, দিও না, দোহাই, দোহাই তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব বলছি বলছি বলছি। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি আমার স্ত্রীর অপারেশনের জন্যে ধার করে একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে শিয়ালদহ থেকে ফিরছিলাম। সকালে ট্রেন থাকার কারণে ট্রেনে খুব ভিড় ছিল। আমার কাছে ওই টাকাগুলো শেষ সম্বল ছিল আমার স্ত্রী প্রাণ বাঁচানোর জন্য। আমি একটি ব্যাগে টাকাটা নিয়ে ব্যাগটা আমার বুকের সাথে জড়িয়ে নিয়েছিলাম আর শুধু ভাবছিলাম এবার আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। মনের মধ্যে একটা অসম্ভব শান্তি অনুভব করছিলাম। ভিড় হওয়ার কারণে আমি সিটে বসতে জায়গা পাইনি, তাই আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। ব্যাগটা আমার বুকের ধারে জড়িয়ে রেখেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি পার্ক সার্কাসে ঢোকার আগে কিছু ছেলের ধাক্কাধাক্কিতে পড়ে যাই চলন্ত ট্রেন থেকে। আমি পড়ে যাই, কিন্তু কেউ বাঁচাতে পারে না আমাকে। আমাকে পারলে বাঁচাতে পারতো, কিন্তু সে তো করেইনি। আমার ব্যাগটা আমার থেকে নিয়ে নেয়, আমার হাতটা পর্যন্ত ধরে না। আমার মৃত্যু হয়। আমার শেষ আশাটাও পূর্ণ হলো না। আমি পারলাম না আমার স্ত্রীর চিকিৎসার জন্য কিছু করতে। ও এই ব্যাগটা নিয়ে কিন্তু একবারও খোঁজ করেনি যে আমি কে বা এতগুলো টাকা কি হবে। ও ওই টাকাগুলো নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। আর ওইদিকে আমার স্ত্রী বিনা চিকিৎসায় আজও মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। আমি ওকে বারবার মনে করানোর চেষ্টা করেছি, ওকে ট্রেনে দেখা দিয়েছি, কিন্তু ও তাও বুঝতে পারে না। আমি এও বলি যে এই ঠিকানায় তুমি ব্যাগটা পৌঁছে দাও, কিন্তু তাও সে বোঝে না। শেষে আমি বাধ্য হয়ে ওর স্ত্রীকে ধরি। আমার কিচ্ছু করার ছিল না আর। আমি আপনাকে ধরতেই গেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু আমি আপনাকে ধরতে ধরতে অনেকটা দেরি হয়ে গেছিল। শুধু ব্যাগটা আমার হাতে রয়ে যায়, আর ট্রেন চলার কারণে আমি জানতেও পারি না আপনার কি হলো। শুধু ব্যাগটা আমার কাছে রয়ে গেছে। বিশ্বাস করুন, আমি ফেরার পর ভেবেছিলাম যে ওই টাকার ব্যাগটা আমি পুলিশের কাছে দিয়ে যাব, কিন্তু পুলিশের কাছে যেতে আমার ভয় হলো যে কি হবে ওখানে। তাই আমি আর কিছু করি না। কিন্তু বিশ্বাস করুন, ওই টাকা আমি ধরিনি, পুরো টাকাটাই গুছানো আছে। হতে পারে আমি গরিব, কিন্তু ওখান থেকে একটা টাকাও আমি ধরিনি। হাজার দরিদ্রতা থাকার সত্ত্বেও আমি তা করিনি। আমি কথা দিচ্ছি, আপনার দেওয়ার ঠিকানায় আমি কাল সকালে গিয়ে সমস্ত টাকা দিয়ে আসব। কথা দিলাম। এবার তুই কথা দে যে তুই আর ওদের জ্বালাবি না, ওর স্ত্রীকে ছেড়ে দিবি। হ্যাঁ, কথা দিলাম, আমি আর ওদের জ্বালাবো না। বাবা, আমার স্ত্রীকে একটু দেখো। সেই মুহূর্তে আমার স্ত্রীর জ্ঞান হারায়। জ্ঞান হারিয়ে সে বিছানায় লুটিয়ে পড়ে। সকাল হতে না হতেই আমি আমার স্ত্রী ও আমার সেই বন্ধু সেই ঠিকানা মতোই বৃদ্ধের বাড়ি পৌঁছে যাই। সমস্ত টাকা দিই এবং সমস্ত কথা সেই বৃদ্ধাকে খুলে বলি।
প্রতিশ্রুতি দিই যে আমি যতদিন বাঁচব আপনাকে নিজের মায়ের স্থানে রেখে নিজের ছেলের দায়িত্ব পালন করব। ধন্যবাদ আমাদের এই ঘটনাটি শোনার জন্য। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের সাপোর্ট করবেন।